আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। সারা দেশব্যাপী মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সরাসরি তোমাদের সাথে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে এই বিকল্প ব্যবস্থা। তবে আশা করা যায় যে পরবর্তীতে যদি ব্যবস্থা ভালো হয়, সুফল পাওয়া যায়, তবে অবশ্যই তোমাদের সাথে সরাসরি ক্লাস নেব। তো আমি ঢাকা মহিলা ডিগ্রি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হাজেরা খাতুন। আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রে ক্লাস নেব। তো আজ প্রথমে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ভূমিকা সম্পর্কে, যুক্তিবিদ্যা বলতে কি বুঝি, যুক্তিবিদ্যা কাকে বলে, এ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেব। তো তার আগে তোমাদের যে বইগুলো ফলো করবে বা দেখবে তোমরা, সেই বইগুলো সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। তো যুক্তিবিদ্যা বেশ কয়েকটা বই আছে, তবে অতগুলো বই দেখা সম্ভবপর নয়। তবে এখানে দেখো আমি 3টা বইয়ের নাম লিখেছি। যে যুক্তিবিদ্যা প্রথম পত্র একটা আছে বিষ্ণুপদ সরকারের, ঠিক আছে। আর আছে যুক্তিবিদ্যা প্রথম পত্র তাসমিনা জাহান ও গৌতম চন্দ্র সেন। আরেকটা আছে যুক্তিবিদ্যা প্রথম পত্র মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, যে কোনো তোমরা একটা বই দেখলে ধারণা পেয়ে যাবে। তো প্রথমে যুক্তিবিদ্যা সমাজের সম্পর্কে তোমার একটা ধারণা দিই যে যুক্তিবিদ্যা বলতে আমরা কি বুঝবো, ভূমিকাটা বা কি। তো আসি আমরা যে আমরা মানুষ, আমাদের মধ্যে দুটো মৌলিক গুণ আছে, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। তো জীববৃত্তি গুণটা মানুষ সহ অন্যান্য প্রাণীর মধ্যে সবার মধ্যেই আছে। তো যখন জীববৃত্তি গুণটা আমাদের মধ্যে থাকে, তখন দেখা যায় অনেক সময় আমরা ওই পশুর মতো কিছু আমাদের আচরণ হয়ে যায়। কারণ কি জন্যে? ওই জীববৃত্তি গুণটি থাকার কারণে। কিন্তু আমাদের মধ্যে আরও একটা উন্নত মানের গুণ আছে, যে গুণটা দ্বারা ওই আমরা পশুবৃত্তি থেকে আলাদা হয়ে যায়। সেই গুণটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তি গুণটার কারণেই মানুষ অন্যান্য জীবজন্তু থেকে সম্পূর্ণ আলাদা। এই বুদ্ধিবৃত্তি গুণটার কারণেই মানুষ তার আচার ব্যবহারে, কাজে কর্মে বুদ্ধি বিবেক দ্বারা পরিচালিত হয়। আবার এই বুদ্ধিবৃত্তি গুণটার দ্বারাই মানুষ সত্য, ন্যায় ও জ্ঞানের পথে চালিত হয়। তারপরে আমরা মানুষ যেহেতু, অথবা আমরা চিন্তা করি, অর্থাৎ মানুষ হচ্ছে চিন্তাশীল প্রাণী। তো এই চিন্তাটা কেমন, যে এই চিন্তাটা আমাদের হয় বিভিন্ন রকমের। কখনো হয় স্মৃতিরূপে, কখনো হয় কল্পনা, আবার কখনো হয় অনুমানের মাধ্যমে। তো স্মৃতিটা কি? স্মৃতি বলতে আমরা কি বুঝি? তো স্মৃতি হচ্ছে অতীতের কোনো বিষয় আমাদের মনের সামনে উপস্থাপন করাই হচ্ছে স্মৃতি। অর্থাৎ অতীতের কোনো বিষয় যখন আমরা আমাদের মনের সামনে তুলে ধরব, তখন সেটা হবে স্মৃতি। যেমন কিছুদিন আগে কোথাও বেড়াতে গিয়ে আমি যদি নির্জনে বসে চিন্তা করি যে কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, এই যে বিষয়গুলো আমরা যখন তুলে ধরব, মনে করব, তখন সেটা হবে স্মৃতি। আর কল্পনাটা কি? কল্পনাটা হচ্ছে বর্তমানে পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কি করব, কি করা যাবে, এই ধরনের চিন্তাটা হবে কল্পনা। ধরো তোমরা এই যে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছো, কলেজে যখন পাস করবে, এইচএসসি যখন পাস করবে, তখন ভবিষ্যতে কি করবে, এই ধরনের যে চিন্তাটা করবে তোমরা, সেই চিন্তাটাই হবে কল্পনা। তারপরে আসছে অনুমান। অনুমানটা কি? অনুমান হচ্ছে জানা জিনিসের মাধ্যমে অজানাকে জানা। মনে করো যে তোমার এক বন্ধু, আগে হাসি খুশি অবস্থায় তাকে দেখেছো, প্রথম দিন তুমি তার সাথে হাসি খুশি অবস্থায় তাকে দেখলে, কিন্তু পরের দিনে হয়তো তার সাথে যখন তোমার দেখা হচ্ছে, তখন দেখা যাচ্ছে তার মনটা খুব বিষণ্ণ, তার মনটা ভারাক্রান্ত। এ দেখে তুমি অনুমান করছো বা আন্দাজ করছো যে হয়তো তার কোনো বিপদ আছে, বিপদ ঘটেছে, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সে এরকম ভারাক্রান্ত হয়েছে। এই যে তুমি তার সম্পর্কে একটা
ধারণা পেলে, এই ধারণাটা পেলে কিসের মাধ্যমে? সেই ধারণাটা হচ্ছে অনুমান। হ্যাঁ, অনুমান। তারপরে আমরা মানুষ আমরা জ্ঞান অর্জন করি। কিসের জন্য জ্ঞান অর্জন করি? জ্ঞান অর্জনটা হচ্ছে মানুষের একটা মৌলিক প্রক্রিয়া, অর্থাৎ আমরা সত্যকে জানতে চাই। সত্যকে জানার জন্য এবং অজানাকে পাওয়ার জন্য মানুষ একটা অদম্য উৎসাহ, আগ্রহ অনুভব করে। হ্যাঁ, কৌতূহলী যখন হয়ে ওঠে তখন এই অজানাকে জানার জন্য এবং নতুন কিছুকে পাওয়ার জন্য মানুষ আগ্রহী হয়, আর এই আগ্রহ থেকেই মানুষ জ্ঞান অর্জন করার জন্য ব্রতী হয়। তো এই যে জ্ঞান অর্জনটা আমরা করি, এই জ্ঞান অর্জনটা আমরা করি দুইভাবে, অর্থাৎ জ্ঞান অর্জনের উপায় হচ্ছে দুইটি। একটা হচ্ছে প্রত্যক্ষভাবে, মানে জ্ঞান অর্জন করবো আমরা কিভাবে? একটা করবো প্রত্যক্ষভাবে, আর একটা করবো পরোক্ষভাবে। আমরা জ্ঞান অর্জন করব প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে কিভাবে করব? আমাদের ইন্দ্রিয় কয়টা? আমাদের ইন্দ্রিয় হচ্ছে 5টা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে ইন্দ্রিয় 5টা, এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে, অর্থাৎ কোনো বিষয় যখন আমরা চোখ দিয়ে দেখি তখন তার সম্পর্কে আমাদের একটা জ্ঞান হয়। কোনো শব্দ যখন আমরা কান দিয়ে শুনি তখন তার সম্পর্কে আমাদের একটা জ্ঞান হয়। অর্থাৎ আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা সরাসরি কোনো কিছু জানতে চাই বা জ্ঞান লাভ করি, সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। ঠিক আছে? কিন্তু সবসময় দেখা যায় যে সরাসরিভাবে বা প্রত্যক্ষভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। যখন এই প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে জ্ঞান অর্জন করা সম্ভব হয় না, তখন আমরা আশ্রয় নিই পরোক্ষ জ্ঞানে, অর্থাৎ পরোক্ষভাবে জ্ঞান লাভ করার আমরা চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করি। আর এই প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করার জন্য আমরা সাহায্য নিয়ে থাকি। আগে যে বিষয়টা তোমাদের আলোচনা করলাম সেটা হচ্ছে অনুমান। অর্থাৎ যখন আমরা সরাসরি জ্ঞান না পাই তখন আমরা পরোক্ষ জ্ঞানের আশ্রয় নিই, আর পরোক্ষ জ্ঞানটাকে লাভ করার জন্য আমাদের হাতিয়ার হিসাবে কাজ করে অনুমান। হ্যাঁ, অর্থাৎ অনুমানের মাধ্যমে আমরা পরোক্ষ জ্ঞানটা পেয়ে থাকি। অনুমানটা কি বললাম? অনুমানটা হচ্ছে জানা জিনিসের মাধ্যমে অজানাকে জানার একটা মানসিক প্রক্রিয়া। মনে করো দূরে কোথাও আমি ধোঁয়া দেখতে পাচ্ছি, দূরে ধোঁয়া দেখে আন্দাজ করছি যে হয়তো সেখানে আগুন লেগেছে। আবার ধরো আকাশে ঘন কালো মেঘ দেখছি, এই ঘন কালো মেঘ দেখার পরে আমরা অনুমান করছি যে হয়তো বৃষ্টি হবে। হ্যাঁ, এই যে আমি দেখলাম ধোঁয়া, এটা হচ্ছে আমার জানা বিষয়। জানা বিষয় থেকে আমি আগুনের সত্যটাকে পেলাম। আবার তারপরে যখন আমি আকাশে মেঘ দেখছি, মেঘ দেখে আমি অনুমান করলাম যে বৃষ্টি হবে। বৃষ্টি সেটা হতেও পারে, না হতে পারে। আবার অনুমান যে সবসময় তোমার সঠিক হবে তাও কিন্তু নয়। যদি অনুমান সঠিক হয় তাহলে আমাদের যুক্তিটা হয়ে যাবে বৈধ, আর যদি অনুমান আমাদের সঠিক না হয় সেক্ষেত্রে আমাদের যুক্তিটা হয়ে যাবে অবৈধ। এখন এই যে অনুমান, তাহলে অনুমান আমরা কাকে বললাম? যে জানা জিনিসের মাধ্যমে অজানাকে জানার একটা মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান। তাহলে প্রাথমিকভাবে যুক্তিবিদ্যা বলতে আমরা কি বুঝি? তো প্রাথমিকভাবে যুক্তিবিদ্যা বলতে আমরা এটাই বুঝি যে যুক্তিবিদ্যা হচ্ছে এই যে অনুমানের কথা বললাম, এই অনুমান প্রক্রিয়াকে আশ্রয় করে, হ্যাঁ, যে শাস্ত্র সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করার জন্য ব্রতী হয় তাকেই যুক্তিবিদ্যা বলা হয়। কি বুঝতে পারলে? কি বললাম? যে অনুমান প্রক্রিয়াকে আশ্রয় করে যে শাস্ত্র সত্যকে অর্জন ও মিথ্যাকে বর্জন করার জন্য ব্রতী হয় তাকেই যুক্তিবিদ্যা বলে। এরপরে যুক্তিবিদ্যার একটা অর্থ, যুক্তিবিদ্যার অর্থটা কি? যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক কথাটা এসেছে গ্রিক শব্দ লজিকি থেকে। ঠিক আছে? যুক্তিবিদ্যার
ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটা এসেছে গ্রিক শব্দ লজিকে থেকে। আর এই লজিকই শব্দটা আবার আরেকটা গ্রিক শব্দ আছে লোগোস। হ্যাঁ, এই লোগোস শব্দের বিশেষণ। লজিকই এই শব্দটা গ্রিক শব্দ লোগোস শব্দের বিশেষণ। বিশেষণ। তো তাহলে আমরা কি বললাম যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, আর এই লজিক শব্দটা এসেছে গ্রিক শব্দ লজিক থেকে। আর এই লজিকই শব্দটা আবার গ্রিক শব্দ লোগোস শব্দের বিশেষণ। ঠিক আছে, এখন এই যে লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ হচ্ছে লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। হ্যাঁ, আমরা জানি চিন্তার সাথে ভাষার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। আমাদের মনের যে কোনো বিষয়কে কিন্তু আমরা প্রকাশ করি কিসের মাধ্যমে? আমাদের যে কোনোই চিন্তা করি না কেন সেটাকে প্রকাশ করি আমরা ভাষার মাধ্যমে। আমাদের চিন্তাটাকে যখন আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করে দিব তখনই সেটা হয়ে যায় একটা যুক্তি। তো যুক্তি সম্পর্কে আমরা পরে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো তোমাদের যুক্তিবিদ্যার ডেফিনেশনটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। তো এই যে লোগোস শব্দের অর্থ কি বললাম? চিন্তা বা ভাষা। তো চিন্তা, আমাদের চিন্তাটাকে প্রকাশ করি আমরা ভাষার মাধ্যমে। এখন এই চিন্তাটা সঠিক হওয়ার জন্য, আবার সেটাকে যদি আমরা সঠিকভাবে ভাষার মাধ্যমে প্রকাশ না করি, ভাষাটা যদি আমার সঠিক না হয়, তাহলে কি আমাদের জ্ঞানটা সঠিক হবে? জ্ঞান অর্জনটা সঠিক হবে না। সেজন্য আমাদের ভাষাটা যেন আমাদের সঠিক হয় সে সম্পর্কে জানতে হবে। এই যে ব্যুৎপত্তিগত অর্থ, এদিক থেকে বলা হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ঠিক আছে, যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা বিজ্ঞান। যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা বিজ্ঞান। তারপরে এই চিন্তা কথাটা আমরা আগে আলোচনা করলাম কাকে বলে। চিন্তা কথাটা খুবই ব্যাপক। চিন্তা বলতে তোমাদের মনোবিজ্ঞানে অনুমান, সংবেদন, প্রত্যক্ষণ এগুলোকে বোঝাবে। কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে মনোবিজ্ঞানে যেটা বলছে সেটা হচ্ছে অনুমান, সংগঠন, প্রত্যক্ষণ, সংবেদন, এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়। কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা চিন্তা বলতে একমাত্র অনুমানকে বুঝি। যুক্তিবিদ্যার ক্ষেত্রে চিন্তা হবে অনুমান, আর যৌক্তিক অনুমানের লক্ষ্য হচ্ছে সত্যকে অর্জন করা। আমরা যে অনুমান করব কোনো বিষয় সম্পর্কে, সে অনুমানটা কেন করব? সত্যকে অর্জন করার জন্য। এখন কথা হচ্ছে আমাদের অনুমানটি যে সবসময় সঠিক হবে তা কিন্তু নয়। অর্থাৎ আমাদের অনুমান সবসময় সঠিক হয় না, অনুমান অনেক সময় ভুলও হয়। সেক্ষেত্রে যুক্তিবিদ্যা কী করে? অনুমান সংক্রান্ত কতগুলো সাধারণ নিয়ম আছে, সে সাধারণ নিয়মগুলো প্রণয়ন করে, সেই সাধারণ নিয়মগুলো গঠন করে কিভাবে আমরা সত্যকে পেতে পারি সে সম্পর্কে আলোচনা হয়। তারপরে কথা হচ্ছে যে এদিক দিয়ে যে কথাটা আমরা বললাম যে যুক্তিবিদ্যা অনুমান সম্পর্কে কতগুলো সাধারণ নিয়ম প্রণয়ন করে। তারপরে এই যে সাধারণ কতগুলো নিয়ম প্রণয়ন করা হলো, শুধু এই নিয়মগুলো প্রণয়ন করেই শেষ কিন্তু নয় যুক্তিবিদ্যার কাজ। যুক্তিবিদ্যা এই নিয়মগুলোকে প্রণয়ন করে এদিক দিয়ে বলা হচ্ছে যুক্তিবিদ্যা একটা আদর্শমূলক বিজ্ঞান। আদর্শটা কি? যুক্তিবিদ্যার আদর্শটা হচ্ছে সত্যকে পাওয়া। যুক্তিবিদ্যা সত্যকে পাওয়ার জন্য আর মিথ্যাকে বর্জন করার জন্য অনুমান সংক্রান্ত যে কতগুলো নিয়ম প্রণয়ন করে, সেই নিয়মগুলোকে কিভাবে আমরা আমাদের ব্যবহারিক জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি সে সম্পর্কেও একটা কলাকৌশল শিক্ষা দিবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে যুক্তিবিদ্যা শুধু অনুমান সংক্রান্ত কতগুলো নিয়মই প্রণয়ন করে না,
সে নিয়মগুলো আমরা আমাদের চিন্তা ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করে তার সম্পর্কে যথাযথ জ্ঞান পেতে পারি তার সম্পর্কেও একটা সুশৃঙ্খল আলোচনা করে। না, এদিক দিয়ে আমরা বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান। এই ব্যবহারিক বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা সত্যকে অর্জন করার জন্য এবং মিথ্যকে বর্জন করার জন্য সাধারণ নিয়মগুলো প্রণয়ন করে কিভাবে আমরা আমাদের বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করি তার সম্পর্কেও একটা কলাকৌশল প্রদান করে। হ্যাঁ, তাহলে যুক্তিবিদ্যা সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পেলাম। ঠিক আছে শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বইগুলো একটু দেখবে, কেনার চেষ্টা করবে এবং আমার ক্লাসগুলো ফলো করবে। এর পরবর্তীতে আমরা আবার হাজির হব, তোমাদের সাথে ইনশাল্লাহ আবার ক্লাস হবে। হ্যাঁ, এই প্রত্যাশায় তোমরা একটু পড়াশোনা করো, একটু দেখো, টেবিলে একটু বসো, যেহেতু সময়টা তোমাদের জন্য কিভাবে যাচ্ছে, কি হচ্ছে তোমরা সবই জানো। হ্যাঁ, সেই হিসেবে একবারে বসে থাকলেও কিন্তু কি হয়, পড়াশোনা শুধু ফাঁকি হয়ে যাচ্ছে, কিছুই তো পড়া হচ্ছে না। শুধু একটু একটু মানে মাথাটাকে একটু পড়াশোনার মধ্যে রাখার জন্য একটু তোমরা দেখো, পড়াগুলো একটু দেখো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তো উপকৃত হব। আর যদি কিছু তোমাদের বলার থাকে প্রশ্ন করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।